ও যখন আমার সাথে থাকছে, যখন আমার সাথে মিলামেশা করতে গেছিল, তখন ও আমার গলা চেপে আমাকে বলছে ওই ইস্কনের লোক, ওই ইস্কনের থেকে কাজ করে, আমি বেশি কথা বললে আমাকে মেরে ফেলবো, এরকম হুমকি দেওয়া হয়েছে ও নিজের মুখেই। আসসালামু আলাইকুম, আমি নুসরাত বলতেছি। আমি গোলাপুর ইসলামিয়া ফার্স্ট ডিগ্রি মাদ্রাসা থেকে পড়ছি। আমার বাড়ি হচ্ছে বান্দারহাট। শুভজিৎ নামের একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরিচয় হওয়ার পর ওর সাথে আমি কিছুদিন কথা বলি। কথা বলার পরও আমাকে একটা গ্রুপের লিঙ্ক পাঠায়, আমাকে বলছে ওই গ্রুপটা খোলার জন্য। আমি খুলি না বিদায় ও আমাকে বলছে কি আমার ফেসবুকের মধ্যে আমার ছবি ছিল, ওই ছবিগুলো খারাপ কিছু করে ছেড়ে দিব। এবার আমি বাধ্য হয়ে ওই গ্রুপের মধ্যে চাপ দিয়ে দেওয়ার পর ওইখানে টেলিগ্রাম নামের একটা অ্যাপস আসার পর আমি ওকে আবার জিজ্ঞেস করছি যে এটা কিসের অ্যাপস। আমাকে আবার হুমকি দেওয়ার পর আমি ওই টেলিগ্রামটা খুলি। খোলার পর ওই লিঙ্কের মধ্যে যাওয়ার পরে দেখি যে ওইখানে অনেক মানুষ আছে, ছেলে পেলে মেয়ে অনেকজন আছে। পর আমি ওই গ্রুপের মধ্যে আর যাই না। পর ওই গ্রুপ থেকে বের হয়ে আমি ওর সাথে কথা বলি। ওর সাথে যখন 4 মাস আমার সম্পর্ক হয়, তখন ও আমাকে বলছে কি আমাকে বিয়ে করব। আচ্ছা, তখন কি আপনি জানেন সে কোন ধর্মের ছিল? না, আমি জানতাম যে ও মুসলিম। ও আমাকে বলছে ও মুসলিম। ওই নাম কি বলেছে তার? ওর নাম তখন শুভ ছিল। শুভ বলছে আপনাকে, শুভ এবং মুসলিম বলেছে। ও শুভজিতের আমাকে বলে নেই, ও বলছে ও মুসলিম ধর্মে। ওর ওইখান থেকে ওর সাথে আমি কথা বলি। পর ও বলছে আমারে বিয়ে করবো। আমাকে মাইজদি বাজার আসছে, মাইজদি বাজার এসে ও আমাকে বলছে কি আমার বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মুর টাকা পয়সা বা স্বর্ণ যেটা ছিল ওইগুলো নিয়ে বের হইতে। পর আমি আমার আম্মুর 3 ভরি স্বর্ণ আর 1.5 লাখ টাকা নিয়ে আমি ওর সাথে মাইজদি বাজার আসি। আসার পরও আমাকে নিয়ে মাইজদি বাজার থেকে যাত্রাবাড়ি যাই। যাওয়ার পর ওইখানে আমি ওর থেকে পানি চাইছিলাম। ওই পানিটাও আমি পানি কিনে না দিছে, পানিটা অদ্ভুত কালারের ছিল। আমি খাওয়ার পর আমার প্রচুর ঘুম পাইতেছিল, পর আমি ঘুমাই গেছিলাম। যখন আমার জ্ঞান আসে তখন আমি দেখে যে আমি একটা রুমের মধ্যে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা কিসের রুম। বারবার জিজ্ঞেস করার কারণে ও আমাকে থাপ্পড় দিয়ে বলছে কি এটা নাকি ও যাত্রাবাড়ি ভাড়া নিছিল। পর আমি আর ওরা আবার জিজ্ঞেস করছে, ও আর কিছু বলে না। দীর্ঘ 20 দিন আমি ওর সাথে ওইখানে ছিলাম। ও আমাকে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন প্রচুর করছে ওই সাধ্য অনুযায়ী। 20 দিন থাকার পর ও আমাকে ওই 20 দিন আমার হাত বেঁধেও আমাকে শারীরিক নির্যাতন করেছে। আমি ওকে কিছু বললেও আমার চুল ধরতো, আমার গলা চিপে ধরতো, আমার হাত বেঁধেও আমাকে শারীরিক নির্যাতন করছে। এবং কি আমার ফোন পর্যন্ত নিয়ে গেছে। আমার ফ্যামিলির কেউ যদি কিছু বলে ওইগুলো ও শুনে শুনে আমাকে কি বলে আমার ফ্যামিলি এগুলার আমাকে বলে না। আমাকে যেগুলো বলতে বলে এগুলো আমি না বললাম আমার মারতো। পর আমি বাধ্য হয়ে ও আমাকে যেগুলো শিখাই দেয় আমি ওইগুলো আমার ফ্যামিলিকে আমি বলতাম। ওইখানে 20 দিন ছিলাম। 20 দিন থাকার পরে ও বলছে কি ওর বাড়ি যাইব। ওর বাড়ির ওইখানে যদি আমাকে মেনে নেয় তাহলে ওর বাড়ির ওইখানে আমাকে নিয়ে থাকবে। তখনও কি জানতেন যে সে হিন্দু ধর্মের? না, তখনও জানতাম না আমি, ও বলেনি। আর ওর বাড়ি গেছিলাম, বাড়ি যাওয়ার পরে আমি দেখলাম যে ওর মানে সব কিছু হিন্দু আর কি। পর আমি ওকে জিজ্ঞেস করছিলাম, ও কিছু বলে নাই। ওর ফ্যামিলির সবাই আমাকে খারাপ মেয়ে, বাজারের মেয়ে বলে আমাকে ওইখান থেকে দাঁড়াই দিছিল। পর ও আবার আমাকে নিয়ে যাত্রাবাড়ি আসছিল। গাড়িতে থাকা অবস্থায় ও আমাকে বলছে কি ও আমাকে বিয়ে করব, বিয়ে করে এখানে আমরা চাকরি করবো, এখানে সংসার করবো। তারপর আমি ওর সাথে আসি। আসার পর ওইখানে ওর একটা বন্ধু আছে সাব্বির। আচ্ছা, তারপর যাব, আপনি যখন বাড়িতে নিয়ে গিয়েছিল তখন কি আপনাকে সেই ধর্মের কথা যখন আপনি দেখলেন তখন আপনি কি ভাবলেন, এবং আপনাকে কি বলছে যে হিন্দু ধর্ম ইয়ে করার জন্য বলেছে কিনা, এরকম কোনো প্রস্তাব দিয়েছে কিনা? ও মুসলিম হইব, মুসলিম হইব, বিয়ে করব। ও যখন আমি ওর বাড়িতে গেছিলাম দেখার পর আমি ওকে জিজ্ঞেস করছিলাম, পর ও বলছে মুসলিম হইব। পর আমাকে নিয়ে ও আবার চলে আসে যাত্রাবাড়ি। গাড়িতে থাকা অবস্থায় ও আমাকে বলছে বিয়ে করব, আমাকে আমরা সংসার করবে, এরকম কিছু বলছে। বলার পরে ঢাকা যাত্রাবাড়ি আসছি। আসার পর ওর একটা বন্ধু আছে সাব্বির। ওই বন্ধুর সাথে যোগাযোগ করে ওই সাব্বিরের বাসায় আমাকে ও রেখে গেছে। পরবর্তী কি হয়েছে? তারপর ও ওই সাব্বিরের বাসা আমাকে রেখে গেছে। রেখে যাওয়ার পরে ওই সাব্বির একটা ম্যাডামের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই ম্যাডাম আমাকে বলছে কি আমাকে চাকরি দিব। তো ওইখানে আমার থেকে ওই ম্যাডাম 15,000 টাকা চাইছিল। আমার কাছে কোনো টাকা নেই। পরে ওই ম্যাডাম আর কিছু বলে না। আমি বলছি যে আমার কাছে টাকা নেই। 1-1.5 ঘন্টা পরে ম্যাডাম এসে বলে কি আমার নাকি চাকরি হয়ে গেছিলো। পরে ওই ম্যাডাম আমাকে বলে আমার চাকরি হয়ে গেছে। 2টা স্ট্যাম্প দিছে আমাকে। ওই ফোনের মধ্যে কি কি লেখা ছিল জানি না। ম্যাডাম আমাকে ফোন ফোন দিছে যে ফোনের মধ্যে যেগুলো আছে এগুলো আমি স্টেমের মধ্যে লিখতে।
পর আমি ওই স্ট্যাম্পের মধ্যে লিখছি, লেখার পরে বলে কি আমার নাকি চাকরি হয়ে গেছে। তার 1-1.5 ঘন্টা পরে ম্যাডামে আমাকে ওইখানে আরও কিছু মেয়ে আছে ওইখানে নিয়ে গেছে, যেটা আমি পরে জানতে পারছিলাম যেটা পতিলালয়। ওইখানে এটা আমাকে, কোন জায়গায়? এটা ঢাকা যাত্রাবাড়ি জুলিয়ান গেট চেয়ারম্যান বাড়ির মোড় ওই দিকে। 10 দিন ছিলাম ওইখানে। আমার ফোন পর্যন্ত শুভজিৎ নিয়ে গেছে, এর জন্য আমি আমার ফ্যামিলির কারোর সাথে বা ওইখানে আমি কোনোভাবে আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি না। পরে ওইখানে আমি যাওয়ার পরে বিথি নামের আরেকটা মেয়ে আসে, ওর কাছে ফোন ছিল, ওর থেকে ফোন নিয়ে আমি আমার বড় আপুকে এই মুহূর্তে নক দিই। আচ্ছা, তার আগে আমরা আরেকটু আপনার কাছে যাই যে এখানে যে মেয়েরা আসতো সবাইকে কি এভাবে নিয়ে আসা হতো? হ্যাঁ, ম্যামে ওদেরকে নিয়ে আসতো, বিভিন্ন ছেলেকে দেখাইতো, দেখানোর পরে ম্যামের নিজের বাসায় নিয়ে যাইতো ওদেরকে, আবার ওদেরকে ম্যামের বাসায় নিয়ে রুমের ভিতর ঢুকাই দিত। আবার পরের দিন অফিসে আসতো, আসার পর ওরা ওই মেয়েগুলো যদি বিয়ে করতে রাজি না হইতো ম্যামে ওদেরকে মারতো, পর আবার বিয়ে পড়াই দিত। বিভিন্ন ধরনের ছেলে নিয়ে আসতো মেয়েদেরকে। আপনাকে সেখান থেকে যে পতিতালয়ে নেওয়া হয়েছিল সেখানে কতদিন ছিলেন? সেখানে আমি 10 দিন ছিলাম। পরে ওইখানে থাকা অবস্থায় বিথি নামের ওই মেয়ের ফোন দিয়ে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি। কথা বলে বড় আপুকে নক দিই, পরে বড় আপু আমার মেজো আপুকে বলছে, বলার পরে আমাকে বলছে যে ইমু লোকেশান দিতে। পরে আমি ইমু লোকেশানটা পাঠাই। পাঠানোর পরে ইসলামের ফাউন্ডেশনের ভাইয়ারা আমাকে ওইখান থেকে উদ্ধার করে, পরে ওইখানে আরও মেয়ে যেগুলো ছিল আমার সাথে ওরাও বের হয়ে গেছিলো সেদিন। যার পর আমাকে ওইখানে বাসে উঠাই দেয়, দেওয়ার পরে এখানে আসার পরে আমার আপুরা আমাকে ওইখান বাস থেকে নেয় আর কি। আর তারপরে সেই ছেলের সাথে আর কোনো যোগাযোগ হয়নি? না, ওর সাথে আর আমি আজও যোগাযোগ করতে পারিনি, ওর যে নাম্বার ছিল ওটা বন্ধ। আচ্ছা, তো এখন পরবর্তী ওই ছেলেটা কি এখনো তার কোনো সন্ধান পাইছে কিনা, এবং আপনার কাছে কোনো নাম্বার আছে কিনা ওই ছেলের, যে নাম্বারে যোগাযোগ করেছেন, অথবা ফেসবুক কি নামে ছিল? ফেসবুক ছিল, আমি ওর সাথে আজও কন্ট্যাক্ট করতে পারিনি। ওই যে ওর বন্ধুর বাসায় রেখে গেছে, আজও আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। তারা কি জেনেছে তার বন্ধুর বাসা যেটি, সেটি কি পুলিশ গিয়েছিল সেখানে? ওইটা আমি ঠিক জানতে পারি না। মানে আপনাকে উদ্ধার করে নোয়াখালীতে নিয়ে আসা হয়েছে, তারপরে কি হয়েছে আপনার জানেন না নাকি? না, ওইটা এখন আমার ফ্যামিলিরা কি করতেছে না করতেছে, আমি তো অনেক অসুস্থ। আমি, আমার মেয়ে গঠন হলো শুভজিৎ, যে এই হিন্দু গোপন রাখে মুসলমান সে যে মেয়ের সাথে সম্পর্ক করছে, মেয়েটা এটা জানে না বা আমরাও জানি না। আজকে সম্পর্ক প্রায় 4-5 মাস পর্যন্ত মেয়ের সাথে, যখন আমি জানছি জিজ্ঞাসা করছি তখন উনি আমার সাথে বলছে হিন্দু, বুঝছেন। এ শুভ প্রথমে বলছে, এরপরে শুভজিৎ মণ্ডল, ওনার না ধর্ম হিন্দু বা ইসকন এই জাতীয় ওরা। এখন মেয়েকে নেওয়ার পরে 1 মাস পর্যন্ত আমরা অনেক খোঁজাখুঁজি করছি, মেয়েরে পাই নাই। তখন থানা জিটি করলাম, অভিযোগ দিছি। পরে এই মেয়েটারে নিয়ে যাত্রাবাড়ি কোথায় কোথায় সে রেখেছে, রাখার পরে মেয়েরা অনেক মারধর নির্যাতন করছে, শারীরিক হাত পা বেঁধে দর্শন করছে। বলতেছে যে আমি তোমাকে মেরে ফেলবো। হে বলতেছে যে কেন, তুমি ভালোবাসা করি আমাকে এনসে বিয়ে করবা। পরে বলছে যে আমি ইসকন, মেরে ফেলবো তোমাকে, ইসকন ইসকন। পরে 1 মাস পরে মেয়ের খোঁজ পাইছি আমরা ইসলামী ফাউন্ডেশনের ভাইদের মাধ্যমে, আল্লাহর হুকুমে। ঘটনাটি তারা আমাদেরকে জানিয়েছে। প্রথমে মেয়েটিকে প্রেমের প্রস্তাব বিভিন্ন অনলাইনের মাধ্যমে তাকে কোনো না কোনো হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো মাধ্যমে তাকে নক করতো, হাই হ্যালো কথা বলতো। পরবর্তীতে তার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাদের, ছেলেটির প্রলোভনে পড়ে যায়। এক পর্যায়ে দুনিয়া ভরা এই প্রেম ফিরিতি ভালোবাসা চলে, অনেকে এর মধ্যেই জীবনযাপন করছে। তারও ব্যতিক্রম নয়, সেও প্রেমের মধ্যেই তার বিবাহর জীবনযাপন শুরু করবে, এরকমই চিন্তা চেতনায় ছেলেটার হাত ধরে বেরিয়ে গিয়েছেন। এক পর্যায়ে তারা ঢাকা গিয়েছেন। ঢাকা যাওয়ার পর ছেলেটি তাকে একটি শরবত খাওয়ায়, যদ্দূর জেনেছি সেখানে কোনো কেমিক্যাল মিক্স ছিল হয়তো। তারপর সে অচেতন হয়ে পড়ে। এরপর তাকে সে দর্শন করে এবং তাকে সজাগ হওয়ার পরে সে বুঝতে পারে তার মধ্যে কিছু হয়েছে। তারপর তাকে জোর করে দর্শন করে। এখন কথা হলো, আপনি বলেছেন ইসকন, বা আমরাও তার থেকে জেনেছি, কিন্তু আসলে ইসকন কিনা এটা আইডেন্টি করবে যখন ধরা পড়বে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এগুলো তথ্য নিবে যখন অ্যাকুরেটলি। কারণ সে তো প্রথম মুসলিম বলেছিল, পরে এই মেয়েটা তাকে যখন দর্শন করেছে বা বারবার করছে, তখন সে বুঝতে পেরেছে সে মুসলিম ন। এবং মেয়েটা এটাও বলেছে, মেয়ের পরিবার আমাকে জানিয়েছে যে মেয়েটাকে যতবার দর্শন করেছে এবং তাকে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করেছে, তাকে হত্যার হুমকি দিয়েছে যে মেরে ফেলবে, সে হিন্দু, মুসলিম ন এবং সে ইসকনের। তো এখানে কথা হলো, সে তো প্রথম মুসলিম বলেছিল, পরে বলল মুসলিম ন, সে হিন্দু।
পরবর্তীতে সে যে হিন্দু এটা মেয়ে বুঝতে পেরেছে, তার যেহেতু তার সাথে তাকে 20 দিন তার সাথে ছিল, তাকে রেখেছে, দর্শন করছে, আটকেই রেখেছে, তো হিন্দু কি মুসলিম এইটুক বুঝার ক্যাপাসিটি বা কোয়ালিটি তার আছে। কিন্তু ইসকন এটা গায়ে লেখা থাকে না। তো ইসকনের বিষয়টি সে নিজেই নাকি বলেছে, তাকে ধমকি হুমকি দিয়ে সে ইসকন। তো আমার বক্তব্য হচ্ছে এইটুকু, ইসকনের বিষয়ে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, আমরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি, তারা বিভিন্ন মুসলিম বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া মেয়েদেরকে তারা একটা ফলবনে ফেলে এরকম দুর্নীতির কাজগুলো করে থাকেন। তো বাংলাদেশে যদি এরকমই হয়ে থাকে যে ইসকন এবং হিন্দুত্ববাদ মুসলিম নারীদেরকে বেহায়াপনাভাবে নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণ করবে, আর আমরা মুসলিমরা হাত ভোজে বসে থাকব, এটি হতে পারে না। এটি শুধু মাহির ক্ষেত্রে না, আমি মনে করি আমাদের বাংলাদেশের 15 কোটি মুসলিম, তার চেয়ে বেশি হতে পারে, এই এত মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এর জন্য সর্বোচ্চ শাস্তি কামনা করছি এবং তাকে অপরাধী যেই হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সে যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।